প্রায় 200 বছর আগের কথা। তখন মেয়ের বিয়ে দেওয়া চারটিখানি কথা নয়, সাধারণ বাঙালি পরিবারের পক্ষে তো নয়, কারণ বিয়ে দিতে হলে পাত্রপক্ষকে যে মোটা পণ দিতে হবে। সে সময় এক গরিব ব্রাহ্মণ তার মেয়ের বিয়ে দিচ্ছেন। বরযাত্রী এসে উপস্থিত, কিন্তু মুশকিল হলো অন্য। পাত্রীর বাবা তখনও পণের টাকা জোগাড় করতে পারেননি। তিনি মনে মনে ভগবানকে ডাকছেন যে মেয়ে যেন লগ্নভ্রষ্টা না হয়, কারণ পাত্রপক্ষ পণ ছাড়া যদি বিয়ে দিতেই অস্বীকার করে। আশঙ্কা অমূলক নয়। পাত্রপক্ষ যেই শুনল যে পণের টাকা জোগাড় হয়নি, তখনই তারা সেখান থেকে ফেরত যাওয়ার তোড়জোড় শুরু করলো। ব্রাহ্মণ সবার হাতে পায়ে ধরছেন। সেই সময় উপস্থিত হলেন একজন লম্বা চওড়া শ্যামবর্ণ লোক, হাতে তার লম্বা লাঠি, চেহারা ভয়ানক। তিনি হুঙ্কার দিয়ে বরযাত্রীকে বললেন, চুপচাপ বিয়ে করতে যাও, না হলে নৌকো সমেত সবাইকে এখানে আটকে রাখবো। তার পরিচয় জানতেই বরযাত্রীদের লম্ফ ঝম্প দপ করে নিভে গেল। তারা ভয় কাঁপতে কাঁপতে বাসরমুখী হলেন। আর সেই লোকটি মেয়ের বাবার হাতে পণের 500 টাকা দিয়ে বললেন, আমি রঘু ডাকাত, আমি থাকতে আমার বোনের বিয়ে আমি আটকাতে দেব না। এমন না জানি কত কাহিনী বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে রঘু ডাকাতকে নিয়ে। তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার দাপট এতটাই ছিল যে ইংল্যান্ডের রানীর কাছে পর্যন্ত পৌঁছে গিয়েছিল রঘু ডাকাতের নাম। এই রঘু ডাকাতের জন্য যেমন একদিকে অত্যাচারী জমিদার আর ইংরেজ সাহেবদের অবস্থা একেবারে নাজেহাল হয়ে উঠেছিল, তেমনি গরিবদের কাছে তিনি হয়ে উঠেছিলেন ভগবান। কিন্তু কে ছিলেন বাংলার ডাকাতদের তালিকায় দুর্ধর্ষতম এই রঘু ডাকাত? কিভাবে সামান্য একজন চাষির ছেলে ডাকাত হয়ে উঠলেন? আর রঘু ডাকাতের রোমহর্ষক সব ডাকাতির কাহিনী নিয়ে আজকের পর্বে রঘু ডাকাতের গল্প। আমাদের ইতিহাসে ডাকাতদের গল্প নতুন কিছু নয়। রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকি প্রথম জীবনে ছিলেন রত্নাকর দস্যু। ইতিহাসে অনেক দুর্ধর্ষ ডাকাতের গল্প শোনা যায়। তারা কেউ বিখ্যাত, কেউ বা কুখ্যাত। ডাকাতি মাত্রই অন্যের সম্পদ লুণ্ঠন, খুন, জখম। কিন্তু কেউ কেউ সেই সম্পদ বিলিয়ে দিয়েছেন দরিদ্র মানুষের মধ্যে। তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়ে হয়ে উঠেছেন তাদের ভগবান। ঠিক যেমন মধ্যযুগীয় ইউরোপে রবিনহুড, যিনি ভোগবিলাসী অত্যাচারী জমিদারদের লুট করে তাদের সম্পত্তি বিলিয়ে দিতেন গরিবদের মধ্যে। আমরা যে সময়ের কথা বলছি তখন বাংলার ডাকাতরাও কতকটা সেরকমই ছিলেন। আর এদের মধ্যে অন্যতম হলেন রঘু ডাকাত। বাংলার ডাকাতদের নাম বলতে বসলে সবার আগে যে দু একজনের নাম মনে আসে, সেখানে তিনি একজন। জন্মসূত্রে রঘু ডাকাতের আসল নাম ছিল রঘু ঘোষ, কিন্তু তিনি নির্দিষ্টভাবে বাংলার কোথায় জন্মেছিলেন সেটা কেউ বলতে পারেন না। অনেকে বলেন তিনি কলকাতার লোক ছিলেন, যিনি হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চলে ডাকাতি করতে যেতেন। আবার কারোর মতে তিনি বারাসাত বা সপ্তগ্রাম এলাকার লোক ছিলেন। ডাকাতি সে সময় ছিল বংশ পরম্পরার একটা জীবিকা, কিন্তু জন্মসূত্রে রঘু ডাকাত ছিলেন না। অষ্টাদশ শতকের শেষে নীল চাষকে কেন্দ্র করে ইংরেজ সরকারের নিষ্পেষণ চরমে ওঠে। যারা ইংরেজদের কথা মতো নীল চাষ করতো না, তাদের নীলকুঠিতে তুলে নিয়ে গিয়ে নারী পুরুষ নির্বিচারে অমানবিক অত্যাচার করা হতো। এরকমই একজন চাষি ছিলেন রঘুর বাবা, যিনি নীল চাষ করতে রাজি না হওয়ায় তাকে ইংরেজরা তুলে নিয়ে যায় এবং সেই অত্যাচারে মৃত্যু হয় রঘুর বাবার। আর এই ঘটনাই রঘুর মধ্যে জ্বালিয়ে দেয় আগুন। রঘু বরাবরই লাঠি খেলায় পারদর্শী ছিলেন। তার সঙ্গে যুক্ত হয় আরো কিছু একরোখা দামাল ছেলে। তারা প্রতিশোধ নিতে একের পর এক অত্যাচারী নীলকুঠিদের কুঠি জ্বালিয়ে দিতে থাকে। অত্যাচারী জমিদারদের বাড়িতে লুটপাট চালায়, আর সেই টাকা গরিবদের মধ্যে বিলি করে দেয়। এভাবেই পরাধীন ভারতে ব্রিটিশদের অত্যাচারের পুঞ্জীভূত ক্ষোভ থেকে জন্ম হয় রঘু ডাকাতের। রঘু ডাকাতের দল হয়ে ওঠে মহাজনদের ত্রাস আর ইংরেজ বিরোধী বিপ্লবী। তারা হঠাৎ করেই লুট কিন্তু করতো না। লুট করার সময় তারা আগাম চিঠি দিয়ে জানিয়ে দিত যে কত তারিখের কোন সময় ডাকাতি হবে, কিন্তু তবু কেউ তাদের টিকিটই ছুঁতে পারত না। প্রশাসন রঘু ডাকাতের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিল। থানায় থানায় ডাকাত ধরার জন্য গঠন করা হয়েছিল বিশেষ দপ্তর, কিন্তু রঘুর দলকে ধরে এমন সাধ্য কারোর ছিল না। রঘু হয়ে উঠেছিলেন গরিবদের ভগবান। রবীন্দ্রনাথও রঘু ডাকাতের গল্প শোনার কথা বলেছেন তাঁর শেষ সপ্তকে। খুব সুন্দর রবীন্দ্রনাথের এই স্মৃতিচারণ, একটু শুনবেন নাকি? অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা। তর্করত্নের ছেলের পৈতে রঘু বলে পাঠালো চরের মুখে, নম নম করে সারলে চলবে না ঠাকুর,
ভেবো না খরচের কথা। মোড়লের কাছে পত্র দেয়, 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্য। রাজার খাজনা বাকির দায় বিধবার বাড়ি যায় বিকিয়ে। হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু। বলে, অনেক গরিবকে দিয়েছ ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা। এরকমই নানা গল্প প্রচলিত রয়েছে রঘু ডাকাতের নামে। নৈহাটির সেই জমিদার বিনোদবাবুর বাড়িতে ডাকাতির গল্প বলেছিলাম বাংলার ডাকাতের পর্বতে, মনে আছে? না দেখা থাকলে পর্বটা ভিডিওর পরে গিয়ে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। গৃহস্থের বাড়িতে ছাড়াও এই রঘু ডাকাতের দল অন্যত্র ডাকাতি করত। যেমন সপ্তগ্রাম বন্দরে যে জাহাজই আসতো সেটা রঘু ডাকাতের খপ্পরে পড়ত। এই সপ্তগ্রামেরই একটি গ্রামের নাম ছিল বাসুদেবপুর। তার আশেপাশে ছিল দেবীপুরের জঙ্গল। এই জায়গাতেই ডাকাত দল গা ঢাকা দিত। ঘন জঙ্গলে সেই পথে যারা ত্রিবেণীর পথে যেত তারা পড়তো রঘু ডাকাতের কবলে। অনেকেই বলেন রঘু ডাকাতের ভাই বিধুভূষণ ঘোষের বাড়ি ছিল ত্রিবেণীর উত্তরে বাগদি জয়পুর গ্রামে। সেখানেও রঘু কখনো কখনো থাকতেন। তারা দিনের বেলায় সাধারণ ক্ষেত মজুরের কাজ করতেন, আর রাত হলেই বেরিয়ে পড়তেন ডাকাতের সাজে ডাকাতির অভিযানে। রঘু ডাকাত নিজে কালী ভক্ত ছিলেন। ডাকাতি করার আগে স্নান করে রক্ত জবা দিয়ে মায়ের পুজো করে ডাকাত দল বের হতো ডাকাতির কাজে। দেবীপুরের জঙ্গলের মাঝে রঘু ডাকাত স্থাপন করেছিলেন কালী মন্দির। বলা হয় তিনি স্বপ্নে মা কালীকে দেখেন আর পুকুরের নিচের থেকে পান একটা কালী মূর্তি। আজও সেই মন্দির রয়েছে। সেই মন্দির আজকে সিদ্ধেশ্বরী কালী মন্দির নামে বিখ্যাত। যদিও বংশগতভাবে রঘু ডাকাতরা বৈষ্ণব ছিলেন, কিন্তু শাক্ত মতেই হতো মা কালীর পুজো। প্রতি অমাবস্যায় নাকি সেখানে নরবলি হতো। এই নিয়ে একটা গল্পও রয়েছে যে এক কার্তিক অমাবস্যার দিন মায়ের পুজো হবে, কিন্তু সেদিন রঘু কোনো বলি পাননি। হঠাৎ তিনি দেখলেন ত্রিবেণীর দিকে এক সাধক চলেছেন। ডাকাত দল তাকেই ধরে নিয়ে এলো। নিয়ম মতো তাকে স্নান করিয়ে রক্তবস্ত্র পরিয়ে হাঁড়ি কাঠে মা কালীর সামনে বলির জন্য ব্যবস্থা করা হতে লাগলো। সাধক বললেন তিনিও মা কালীরই ভক্ত, তাই মৃত্যুর আগে তিনি একবার শ্যামা সঙ্গীত গাইতে চান। তার ইচ্ছে মতো তাকে সেই সুযোগ দেওয়া হলো, আর সেই সাধক গেয়ে উঠলেন, সেই সাধক ছিলেন স্বয়ং সাধক রামপ্রসাদ। বলা হয় সেদিন রামপ্রসাদের মধ্যে মা কালী স্বয়ং রঘু ডাকাতকে দেখা দেন, আর তারপর থেকেই তিনি আর কখনো নরবলি দেননি। আজও সিদ্ধেশ্বরী মন্দিরে ঝাঁক বলি দেওয়া হয়। মা কালীর উপাসনা এই রঘু ডাকাতরা করতেন বলে তারা মেয়েদেরও খুব সম্মান করতেন। ডাকাতির সময় তারা বিশেষভাবে খেয়াল রাখতেন যাতে বাড়ির মেয়েদের কোনো ক্ষতি না হয়। না জানি কত গরিবের মুখে তিনি অন্ন জুগিয়েছেন, না জানি কত মেয়ের বিয়ে ভেঙে যাওয়া থেকে তাদের বাঁচিয়েছেন। তাই তো রবীন্দ্রনাথের স্মৃতিচারণেও বাংলার রবিনহুড রঘু ডাকাতের গল্প। তাকে নিয়ে তিনি যা লিখেছেন সেটা আস্ত একটা কবিতা। সেই গল্পগুলো রবীন্দ্রনাথের ছোটবেলায় ছিল, আমাদের ছোটবেলাতেও ছিল। এখনো কি আছে? এই প্রশ্ন থেকে এই পর্বগুলো করা। যদি মনে হয় এরকম পর্ব আরও করা দরকার, কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।